টেস্ট সিরিজের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শুক্রবার ইংল্যান্ড একাদশের বিপক্ষে মাঠে নামবে বিসিবি একাদশ। আইসিসির ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে 9 নম্বরে মাশরাফি। শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ড। কক্সবাজারে ঢাকা মেট্রোর মুখোমুখি হবে ঢাকা বিভাগ, বরিশালের প্রতিপক্ষ খুলনা। ফুটবলকে বাঁচাতে তৃণমূল পর্যায়ে কাজ করার পরামর্শ টম সেইন্টফিটের। ফুটবলের পাইপলাইন তৈরিতে ক্লাবগুলোকে এগিয়ে আসার অনুরোধ। বাফুফে চাইলে আবারও আসতে চান বাংলাদেশে। 13 দিন বিরতি দিয়ে ঢাকায় মাঠে গড়াচ্ছে বিপিএল। শেখ জামালের মুখোমুখি হবে মোহামেডান, আরামবাগের প্রতিপক্ষ শেখ রাসেল। এবং আইএইচএফ ট্রফিতে আশা জাগিয়েও স্বপ্নভঙ্গ বাংলাদেশ হ্যান্ডবল দলের। পুরুষদের ফাইনালে ভারতের কাছে 46-25 গোলে হেরেছে যুবারা। 48-29 গোলে হার নারীদের। মাঠের খেলা আর মাঠের বাইরের খেলার উত্তেজনা, এসব নিয়েই আমাদের নিয়মিত আয়োজন খেলা সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। বিসিবি ও ইংল্যান্ড একাদশের প্রস্তুতি ম্যাচের খবর। ওয়ানডে সিরিজ শেষে একদিনের বিরতি দিয়েই আবারও মাঠে নামবে ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে নিজেদের অনুশীলন পর্ব সেরে নিতে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ম্যাচের জন্য বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম পৌঁছেছেন বিসিবি একাদশের ক্রিকেটাররা। শুক্রবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 10টায়। ওয়ানডে সিরিজ হারলেও টেস্ট সিরিজে বাংলাদেশকে নিয়ে প্রত্যাশার বেলুনটা আকাশচুম্বী টাইগার সমর্থকদের। সেই টেস্ট সিরিজ শুরুর আগে অবশ্য প্রতিপক্ষ ইংল্যান্ডকে প্রস্তুতির জন্য সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিসিবি একাদশের বিপক্ষে 2 দিনের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ইংলিশরা, যার প্রথমটিতে এম এ আজিজ স্টেডিয়ামে মাঠে নামবে থ্রি লায়নরা। ইংল্যান্ডের বেশ কিছু ক্রিকেটার ওয়ানডে সিরিজ খেলে ইতোমধ্যেই দেশের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। ওয়ানডে সিরিজের অধিনায়ক জশ বাটলারের জায়গায় টেস্ট স্কোয়াডের অধিনায়কত্বের দায়িত্বে ফিরছেন অ্যালিস্টার কুক। যদিও এই সিরিজে জেমস অ্যান্ডারসন না থাকায় অভিজ্ঞ সেনানীকেই হারিয়েছেন ইংলিশ দলপতি কুক। অ্যান্ডারসনের জায়গায় ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করা অভিষিক্ত জেক বলের উপর ভরসা রাখতে হচ্ছে কুককে। আর উপমহাদেশীয় কন্ডিশন বিবেচনায় স্পিনার হিসেবে মঈন আলীর উপর থাকছে স্পটলাইট। সেই সঙ্গে অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ ওপেনার হাসিফ হামিদকে নিয়েই মাঠে নামবে থ্রি লায়নরা। অন্যদিকে ম্যাচের আগের দিন চট্টগ্রামে পৌঁছেছেন বিসিবি একাদশের ক্রিকেটাররা। আগে থেকেই জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে যোগ দিয়েছেন তারা। ওয়ানডে স্কোয়াডে থাকা সাব্বির রহমানের কাঁধে থাকছে প্রথম প্রস্তুতি ম্যাচে অধিনায়কত্বের গুরুদায়িত্ব। সেই সঙ্গে অভিজ্ঞ শাহরিয়ার নাফিস দলে থাকায় জম্পেশ একটি লড়াইয়ের পূর্বাভাস মিলছে ম্যাচের আগে। অফ ফর্মে থাকা সৌম্য সরকার ইনিংসের সূচনা করবেন তার সঙ্গে। এছাড়া বাংলাদেশের ক্রিকেটের নতুন টাইগার মোসাদ্দেক সৈকত, বাদ পড়া শুভাগত, নুরুল হাসান সোহান, পেসার রুবেল হোসেন, রাব্বিরা ইংলিশদের চেপে ধরতে পুরোপুরি প্রস্তুত। পাশাপাশি পেসার হান্টের আবিষ্কার এবাদত ও আরেক তরুণ আবু জায়েদ রাহিও সফরকারীদের বেকায়দায় ফেলতে ইতিমধ্যেই নিজেদের তৈরি করে ফেলেছেন। যদিও ম্যাচ শুরুর আগে চোখ রাঙাচ্ছে বৃষ্টির সম্ভাবনা, কারণ ম্যাচের 2 দিন চট্টগ্রামের আবহাওয়া অনুযায়ী বৃষ্টির সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। বাংলাদেশ ইংল্যান্ড 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে 2 দলের ক্রিকেটাররা তাদের ব্যক্তিগত অর্জনের পাতায় যোগ করেছেন অনেক প্রাপ্তি। বোলিংয়ের সেরা তালিকায় ইংলিশ স্পিনার আদিল রশিদ সর্বোচ্চ উইকেট শিকারী হলেও ব্যাটিংয়ের সেরা তালিকায় বাংলাদেশের ইমরুল কায়েস। চলুন দর্শক জেনে আসি এই সিরিজে ব্যক্তিগত অর্জনের দিক থেকে 2 দেশের ক্রিকেটাররা কতটা সমৃদ্ধ করলো তাদের ক্রিকেট ক্যারিয়ার। পিঠের পিছনে অদৃশ্য সিল পড়েছিল ইমরুল টেস্ট ক্রিকেটার, তাই ওয়ানডে ক্রিকেটে নিয়মিত নন তিনি। নীরবেশ হয়ে ওই ভুল প্রমাণে প্রাণপণ চেষ্টা করেছেন ইমরুল। ফতুল্লায় বিসিবি একাদশের হয়ে দাপটে সেঞ্চুরির পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে সেরা একাদশে ওপেনিংয়ে নেমে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি উদযাপন করেন এইভাবেই। দ্বিতীয় ম্যাচে জ্বলে না উঠলেও সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে ধুতি ছড়িয়েছেন। 3 ম্যাচে 1 সেঞ্চুরিতে প্রায় 57 গড়ে ইমরুল 169 রান নিয়ে সেরা 5-এর 1 নম্বর তালিকায়। 1 সেঞ্চুরিতে বেন স্টোকস 148 রান নিয়ে দ্বিতীয় স্থানে। তারপরেই আছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। 250 হাঁকিয়ে তিনি করেছেন 145 রান। এই সিরিজে অভিষিক্ত বেন ডাকেট করেছেন 123 রান। পঞ্চম স্থানে আছেন বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ, তার সংগ্রহ 106 রান।
খেলার কথাই ছিল না তার ওয়ানডে সিরিজে, কিন্তু মার্ক উডের ইনজুরিতে দরজা খোলে জেক বলের। অভিষেকে করেন বাজিমাত। ইতিহাসে প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচেই শিকার করেন 5 উইকেট। সেই ধারায় পুরো সিরিজে দৃষ্টিনন্দন বোলিং করেছেন তিনি। বিশেষ করে আনইভেন বাউন্স আর বৈচিত্র্যময় গতি চোখে পড়েছে জেক বলের। তবে মিরপুর আর চট্টগ্রামের ব্যাটিং প্যারাডাইস উইকেটে স্পিন ভেলকি দেখিয়ে সিরিজের সবচেয়ে বেশি 10 উইকেট শিকার করে শীর্ষস্থানে আদিল রশিদ। দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি শিকার করেছেন 8 উইকেট। তারপরে যথাক্রমে জেক বল, শফিউল ও স্পিড স্টার তাসকিন আহমেদ। সেরা ইনিংস ইমরুলের, সেরা বোলিং ফিগার জ্যাক বলের। দলীয় সর্বোচ্চ ইংল্যান্ডের 309 আর সর্বনিম্ন ইনিংসও ইংলিশদের 204 রান। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার হিসেবে আইসিসির ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে 9 নম্বরে উঠে এসেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচে 4 উইকেট শিকার করেন নড়াইল এক্সপ্রেস। তারপর ইংল্যান্ডের বিপক্ষে তার দাপুটে বোলিংয়ে ছিল অসাধারণ। সিরিজের দ্বিতীয় ম্যাচে 4 উইকেট নিয়ে ম্যাচ জয়ের নায়ক হন ম্যাশ। সব মিলিয়ে গেল 6 ম্যাচে 12 উইকেট শিকার করে 623 রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা তালিকায় 9 নম্বরে উঠে এসেছেন মাশরাফি। তাছাড়াও বাংলাদেশের হয়ে 166 ম্যাচে প্রতিনিধিত্ব করে 216 উইকেট শিকার হয়ে দেশের হয়ে এখন পর্যন্ত মাশরাফি সর্বোচ্চ উইকেট শিকারী। এছাড়াও 660 রেটিং পয়েন্ট নিয়ে 6 নম্বর স্থান ধরে রেখেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। তারপরে আছেন ক্যারিবীয় স্পিনার সুনীল নারাইন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে টপ অর্ডারের ব্যাটিং ভালো হলেও লোয়ার অর্ডারে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। আর এই কারণেই সিরিজের প্রথম ওয়ানডেতে সহজ জয় হাতছাড়া হয়েছে। শেষ দিকের ক্রিকেটারদের এই ব্যাটিং অপারগতা ভবিষ্যতে ভোগাতে পারে টাইগারদের, এমন আশঙ্কা দেশের ক্রীড়া বিশ্লেষকদের। একই সঙ্গে তাদের মতে ফিল্ডিং নিয়েও আছে মাথা ব্যথার কারণ। বাংলাদেশ দলের লোয়ার অর্ডারের ব্যাটিংটা একেবারেই আনকরা, যার প্রভাব পড়েছে সাম্প্রতিক সিরিজগুলোতেও। 10 বছর আগে হয়তো এই আলোচনার গুরুত্ব এতটা ছিল না, কিন্তু এখন আছে। কারণ টিম বাংলাদেশ এখন আর হেলা ফেলার পাত্র নয়। প্রতিপক্ষ দলগুলোর এখন সমীহ করতেই হয়। তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ক্রিকেট বিশ্বে সাফল্য ধরে রাখতে ক্রমান্বয়ে উন্নতি করতে থাকা দলটির জন্য সব দিকেই নজর দেয়া অপরিহার্য। সেই হিসেবেই পরপর 2টি সিরিজ শেষে টেল এন্ডারের ব্যাটিং এখন ক্রিকেট বোদ্ধাদের আতশ কাচের নিচে। নতুন একজন প্লেয়ার উঠে আসা খুব জরুরি, যে 8-9 ব্যাটিং করবে, বড় শট খেলতে পারবে, মাশরাফির মতো ব্যাটিং করবে, তাহলে টেলটা কিন্তু আমার মনে হয় অনেক স্ট্রং হবে। বাংলাদেশ টিমের টেলটা আপনি যেটা বলেন পাওয়ার ক্রিকেটার না থাকার কারণে আমরা কিন্তু 270-80 টার্গেটেই সবসময় আমাদের খেলতে হয়। টেলটা যদি স্ট্রং হতো তাহলে কিন্তু আমরা 300 রানের টার্গেটে খেলতে পারতাম। নিচের দিকের ব্যাটসম্যানদেরও পার্টনারশিপে কেউ একজন যদি থাকে তাকে পার্টনারশিপে সাপোর্ট দেওয়া, কেউ যদি না থাকে একটা পার্টনারশিপ বিল্ড করার চেষ্টা করা। সব দলের পেস বোলার আর কিছু পারুক না পারুক তারা কিছু ব্রিগেড করতে পারে, ফলে কিন্তু একটা দুটো ছক্কা তাদের কাছে এটা কিন্তু আশা করা যায়। আমরা দেখতে পাই আমাদের এইবারের দলে এখন যে পেস বোলার তাদের কাছ থেকে ঠিক ওই জিনিসটা কিন্তু এক্সপেক্ট করা যায় না। কাঠগড়ায় আছে ফিল্ডিংও। আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের কয়েকটি ম্যাচে ক্যাচ ড্রপের মাসুল দিতে হয়েছে বাংলাদেশকে। তবে সার্বিক চিত্র পরিবর্তনে ঘরোয়া ক্রিকেট কাঠামোর উন্নয়নের কথাই বললেন বিশ্লেষকরা। ইমরুলের ওই ক্যাচটা ড্রপ না হলে হয়তোবা সিনারিও ডিফারেন্ট হতে পারতো। প্রথম ম্যাচে আমরা যে 3টা ক্যাচ যদি ড্রপ না করতাম হয়তোবা তারা অত 300 রানের টার্গেট আমাদের না দিতে পারতো। এই ক্যাচগুলো তো খুবই ইম্পর্টেন্ট। ফিল্ডিং এ এই মিস্টেকগুলো আমাদের আসলে করা যাবে না। ডোমেস্টিক এও ফিল্ডিং ইত্যাদি দিকে মনোযোগ দেওয়া, কিন্তু ফিল্ডিং টিলিং ইত্যাদি দিকে মনোযোগ আসলে তখনই হবে যখন ডোমেস্টিক স্ট্রাকচারটা স্ট্রং হবে। এছাড়া বিশেষজ্ঞ স্পিনার তৈরির দিকেও বাড়তি মনোযোগের পরামর্শ তাদের। দেখতে পাই যে কত মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশের নেয়া নিরাপত্তা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছেন ইংল্যান্ডের ওয়ানডে দলের ম্যানেজার পল কলিংউড। নিজের ইনস্টাগ্রামে আপলোড করা একটি ছবিতে তিনি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে বিশ্বমানের বলে উল্লেখ করেন। বাংলাদেশ ইংল্যান্ড সিরিজে সবকিছু ছাপিয়ে বড় হয়ে ওঠে নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার সংখ্যায় ওয়ানডে দলের সঙ্গে আসেননি নিয়মিত অধিনায়ক ইয়ন মর্গান ও ওপেনার অ্যালেক্স হেলস। যদিও শুরু থেকেই ইংলিশদের নিরাপত্তার কোনো কার্পণ্য করেনি বোর্ড, তাই বাংলাদেশের নেওয়া কঠোর নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা ছিল অধিনায়ক জস বাটলার, মঈন আলী কিংবা আদিল রশিদের কণ্ঠে। এবার সেই তালিকায় যোগ দিলেন দলের ম্যানেজার কলিংউড। সঙ্গে তিনি প্রত্যাশা করেন জমজমাট একটি টেস্ট সিরিজেরও। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা এক কথায় অসাধারণ। বিসিবিকে ধন্যবাদ, তারা প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের সব ধরনের নিরাপত্তাই দিয়েছেন। ওয়ানডে সিরিজটা দুর্দান্ত ছিল। এবার ছেলেদের টেস্ট সিরিজের জন্য শুভকামনা রইল।
জাতীয় ক্রিকেট লিগের খবর। শুক্রবার থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচ। কক্সবাজারে প্রথম স্তরের ম্যাচে ঢাকা মেট্রোর মুখোমুখি হবে ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগের মুখোমুখি হবে খুলনা বিভাগ। ফতুল্লায় দ্বিতীয় স্তরের ম্যাচে সিলেটের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী এবং সাভারে রংপুর বিভাগের মুখোমুখি হবে চট্টগ্রাম বিভাগ। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল 9:30টায়। বেরসিক বৃষ্টি, সেই সাথে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিরিজ, যে কারণে জাতীয় ক্রিকেট লিগের এবারের আসর এখন পর্যন্ত আলো ছড়াতে পারেনি। একে একে শেষ হয়ে গেছে লিগের 3টি রাউন্ড। এবার চতুর্থ রাউন্ডের ম্যাচে মাঠে নামার অপেক্ষায় প্রথম ও দ্বিতীয় স্তরের দলগুলো। এখন পর্যন্ত লিগের 3 রাউন্ড শেষে প্রথম স্তরের ম্যাচে 23 পয়েন্ট নিয়ে এগিয়ে আছে বরিশাল, যদিও 3 ম্যাচের 3টিতেই ড্র করেছে তারা। এছাড়া প্রথম স্তরের পয়েন্ট টেবিলে অন্য সবগুলো দলই এখন পর্যন্ত ড্র ছাড়া জয়ের মুখ দেখেনি। বরিশালের পর 19 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে খুলনা, যেখানে তারপরেই 15 পয়েন্ট নিয়ে 3 নম্বরে অবস্থান করছে ঢাকা মেট্রো। এছাড়া 2 পয়েন্ট কম নিয়ে টেবিলের 4 নম্বরে আছে ঢাকা বিভাগ। অন্যদিকে দ্বিতীয় স্তরের ম্যাচে এখন পর্যন্ত কেবল একটি করে জয়ের দেখা পেয়েছে রাজশাহী ও রংপুর বিভাগ, যেখানে একটি জয় আর 2টি ড্রয়ে সর্বোচ্চ 33 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রাজশাহী বিভাগ। 1 জয় আর 2 ড্র নিয়ে এরপরেই 28 পয়েন্ট নিয়ে রংপুর বিভাগ আছে দ্বিতীয় স্থানে। এদিকে 2 ড্র আর 1 হার নিয়ে 19 পয়েন্ট অর্জন করা সিলেট বিভাগ আছে দ্বিতীয় স্তরের পয়েন্ট তালিকার 3 নম্বরে। আর একই পরিসংখ্যান নিয়ে সবশেষে অবস্থান করছে 18 পয়েন্টের অধিকারী চট্টগ্রাম বিভাগ। ফারজানা মুমু, সময় সংবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি হিসেবে মেয়াদের 3 বছর পূর্ণ করেছেন সংসদ সদস্য নাজমুল হাসান পাপন। 2013 সালের 12 অক্টোবর তিনি বিসিবির সভাপতি হিসেবে আহম মোস্তফা কামালের স্থলাভিষিক্ত হন। স্বাধীনতার পরপরই বাংলাদেশের স্বতন্ত্র ক্রিকেট বোর্ড গঠন করা হলেও পাপনই প্রথম নির্বাচিত সভাপতি। প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ জিল্লুর রহমানের ছেলে পাপন বিসিবির 14তম সভাপতি। এর আগে 13 জনই ছিলেন সরকার মনোনীত প্রতিনিধি। গেল বছর ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সভাপতি পদ থেকে আহম মোস্তফা কামাল পদত্যাগ করলে তাকে আইসিসি সভাপতি হওয়ার প্রস্তাব দেয়া হয়, যদিও তিনি তা গ্রহণ করেননি। 1961 সালের কিশোরগঞ্জে জন্মগ্রহণকারী পাপন পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিসিবির সভাপতি নির্বাচিত হওয়ার আগে তিনি আবাহনী ক্লাবের ক্রিকেট কমিটির চেয়ারম্যান ছিলেন। 2008 সালে পাপন কিশোরগঞ্জ 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। বৃথা গেল ডেভিড ওয়ার্নারের 173 রানের লড়াকু ইনিংস। 5 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে অস্ট্রেলিয়াকে 31 রানে হারিয়ে 5-0 সিরিজ জিতে নিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এই হারে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো 5 ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা পেল অস্ট্রেলিয়া। কেপটাউনের নিউল্যান্ড স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। 52 রানে কক, আমলা ও ডুপ্লেসিসের উইকেট হারালেও চতুর্থ উইকেট জুটিতে রাইলে রুশো ও জেপি ডুমিনির রেকর্ড 178 রানের জুটিতে বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। ডুমিনি 73 রানে আউট হলেও ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়ে রুশো আউট হন 122 রানে। শেষের দিকে মিলারের ঝড়ো 39 রানের সুবাদে 327 রানের বিশাল সংগ্রহ পায় প্রোটিয়ারা। জবাবে দলীয় 72 রানে অ্যারন ফিঞ্চ আউট হলেও 139 রান তুলতেই 4 উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। উইকেটে আসা যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের ষোড়শ সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। দলীয় 288 রানে ওয়ার্নার আউট হলে 296 রানে গুটিয়ে যায় সফরকারীরা। ম্যাচ সেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার আর সিরিজ সেরা রইলেন রাইলো রুশো। ভগ্নদশা থেকে দেশের ফুটবলকে উদ্ধার করতে হলে দল গঠন করতে হবে নতুন করে, একই সঙ্গে কাজ করতে হবে তৃণমূল পর্যায় থেকে। এছাড়াও ফুটবলারদের পাইপলাইন তৈরিতে ভূমিকা রাখতে হবে ক্লাবগুলোকে। দায়িত্ব শেষ করে নিজ দেশে পাড়ি জমানোর আগে ফুটবলের উন্নয়নে এমনই পরামর্শ দিয়েছেন কোচ টম সেন্টফিট। এছাড়াও বাফুফে চাইলে আবারও বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেছেন এই বেলজিয়ান। প্রায় মাস দুয়েক আগে বেশ প্রত্যাশা নিয়ে টম সেন্টফিটের কাঁধে জাতীয় দলের দায়িত্ব তুলে দিয়েছিল বাফুফে। বাংলাদেশে ক্যারিয়ার শুরু করেই ফুটবল নিয়ে স্বপ্নের ফানুস উড়িয়েছিলেন তিনিও। কিন্তু দিন শেষে দেশের ফুটবলে তার হাত ধরেও আসেনি ক্যারিসমেটিক কোনো পরিবর্তন। মুখে বড় বড় বুলি আওড়ালেও সেন্টফিটের দল ভুটানের বিপক্ষে ড্র করে বসে হোম ম্যাচে। এমন ফলাফলে তার কোচিং স্টাইল কাঠগড়ায় না উঠলেও কড়াভাবে সমালোচিত হয় ফুটবলারদের পারফরম্যান্স। আর ম্যাচের ফলাফলে 3 বছরের জন্য বাংলাদেশের বন্ধ হয়ে যায় ফিফা ও এএফসির দরজা, যা দেশের ফুটবলের জন্য হতাশার মানলেও এখান থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন এই বেলজিয়ান।
as head coach, I can assist the technical. ফলাফল যা হয়েছে তা নিঃসন্দেহে হতাশার, তবে হাত গুটিয়ে না রেখে এখান থেকেই শিক্ষা নিতে হবে। খারাপ সময় বেলজিয়ামেরও গিয়েছে, কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তারা এখন বিশ্ব র্যাঙ্কিংয়ে 4 নম্বর দল। নতুন নতুন ফুটবলার তৈরি করতে হবে, আর এই কাজটা শুরু করতে হবে তৃণমূল থেকে। It would be good that clubs also start with. পাইপলাইনে যে ফুটবলার নেই, দল গোছাতে গিয়ে এমন সীমাবদ্ধতা সেন্ট ফিট্টির পেয়েছেন বেশ হারে হারে। তবে এজন্য বাফুফেকে একা দায়ী করতে নারাজ টম। তার মতে খেলোয়াড় তৈরির এই সংস্কৃতি গড়ে ওঠা উচিত ক্লাব ফুটবলকে কেন্দ্র করে। But also from Africa, it's ফুটবলার তৈরি করার দায়িত্ব বাফুফের একার না, এখানে মুখ্য ভূমিকা রাখে ক্লাবগুলো। বিশ্বের বড় বড় ফুটবল খেলুড়ে দলগুলো তাই করে আসছে, কিন্তু বাংলাদেশে সেই সংস্কৃতি প্রচলিত নয়। তবে এখন সময় এসেছে নিয়ম বদলানোর, নয়তো আরো ক্ষতি হয়ে যাবে। to Malta and on Cyprus. মিশনে ব্যর্থ হওয়া টমকে আবারও বাফুফে প্রাঙ্গণ মারাতে দেখা যাবে কিনা সে প্রশ্ন তোলা থাকলো সময়ের অপেক্ষায়। তবে ফেডারেশন চাইলে বাংলাদেশে আসতে তার অনাপত্তির কথা এই বেলজিয়ান জানিয়ে গেছেন অকপটেই। Report and give feedback about. এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। Not including me. বাংলাদেশের ফুটবলের চরম অবনতির জন্য বাফুফে কর্মকর্তাদের দায়ী করে বিক্ষোভ সমাবেশ করেছে ফুটবল সাপোর্টার্স ফোরাম নামে একটি সংগঠন। বৃহস্পতিবার বাফুফে ভবনের সামনে এই সমাবেশ করে তারা। এ সময় কাজী সালাউদ্দিন সহ বাফুফে কর্মকর্তাদের পদত্যাগ দাবি করে সংগঠনটি। ভুটানের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ ম্যাচে হেরে আগামী 3 বছর ফিফা এবং এএফসির কোনো ম্যাচ খেলতে পারবে না বাংলাদেশ। দলের এমন হতাশায় রাস্তায় নেমে আসে দেশের ফুটবল প্রেমীরা। ফুটবলকে খাদের কিনারা থেকে উদ্ধার করতে 25 দফা দাবি জানায় তারা। একই সঙ্গে বিদ্যমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করেন বিক্ষোভকারীরা। এর আগে গেল মঙ্গলবার একই দাবি বাফুফে ভবনের সামনে মানববন্ধন করেছিল আরও একটি সংগঠন। তবে এই বিক্ষোভ নিয়ে কথা বলেননি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোনো কর্মকর্তা। তৃণমূলটা কি এটাই সালাউদ্দিন সাহেব বুঝেন না। সালাউদ্দিন সাহেব বুঝেন চমক, চমক দেখাতে হবে, কোটি টাকার খেলা দেখাতে হবে, বিলিগ খেলতে হবে জেলায় জেলায় যে। কিন্তু আমাদের তৃণমূল কোথায়, স্কুল কোথায়, ফাইনাল লিগগুলো কোথায়, কিছু হচ্ছে না। আমরা শুধু সালাউদ্দিন সাহেব না, পুরো কমিটির পদত্যাগ দাবি করছি। ভুটানের সাথে 3-1 গোলে এই লজ্জা, পুরো জাতির জন্য লজ্জা। এই লজ্জা থেকে আমাদেরকে বাঁচানোর জন্য আমরা ওনার পদত্যাগ দাবি করছি। 13 দিনের বিরতি শেষে শুক্রবার মাঠে গড়াচ্ছে বিপিএল এর 10ম রাউন্ডের খেলা। ঢাকা পর্বের প্রথম ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল 4:30টায় আরামবাগের মুখোমুখি হবে শেখ রাসেল। আরেক ম্যাচে সন্ধ্যা 7:30টায় হাই ভোল্টেজ ম্যাচে শেখ জামালের মুখোমুখি হবে মোহামেডান। এ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে তারকার ছড়াছড়ি না থাকলেও দুর্দান্ত খেলছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মৌসুমের শুরুতে তারকা ফুটবলাররা অন্য ক্লাবে পাড়ি জমানোয় দল গোছাতেই হিমশিম খেয়েছিল ধানমন্ডির জায়ান্টরা। মাঝারি মানের দেশি ও 3 বিদেশিকে নিয়ে কোনো রকমে দল গোছানো শেখ জামালই এখন ছড়ি ঘোরাচ্ছে বিপিএলে। নবম রাউন্ডে সিলেটের শেষ ম্যাচে আবাহনীর সঙ্গে ড্র না হলে পয়েন্ট টেবিলের রাজত্বটা বর্তমান চ্যাম্পিয়নদের দখলেই থাকত। 9 ম্যাচ শেষে 5 জয় আর 4 ড্রয়ে 19 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে রহমতগঞ্জের চেয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে শেখ জামাল। 10ম রাউন্ডে মোহামেডানকে হারাতে পারলেই আবারও শীর্ষস্থানে উঠে যাবে হ্যানসানের শিষ্যরা। তবে কার্ড সমস্যায় বেশ বিপাকে আছে ধানমন্ডির রাজারা। লাল কার্ডের খরায় খেলতে পারবেন না সুইট। এছাড়া দলের বেশিরভাগ সদস্যই আছেন কার্ড সংখ্যায়। হাইতিতে ভয়ঙ্কর হ্যারিকেন ম্যাথিউর কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছেন ওয়েটসন। তবুও সবকিছু দূরে ঠেলে মোহামেডানের সাম্প্রতিক পারফরমেন্সে জয়ের স্বপ্ন বুনছে শেখ জামাল। এই ম্যাচে সেরা একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন কোচ হ্যানসন। অন্যদিকে এ মৌসুমে মাঝারি মানের দল গড়েছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। একসময়ের পরাক্রমশালী দলটিকে এ মৌসুমে একেবারেই চেনা যাচ্ছে না। নবম রাউন্ড শেষ হয়ে এলেও এখনো জয়ের দেখা পায়নি সাদা কালো জার্সিধারীরা। সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে তাদের হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে শেখ রাসেল, কিন্তু কপাল খুলেনি সাদা কালোদের। 9 ম্যাচে 6 ড্রয়ে মাত্র 6 পয়েন্ট নিয়ে টেবিলের 10ম স্থানে আছে তারা। তবে ঢাকা পর্বে এসে ঘুরে দাঁড়াতে চায় মোহামেডান। শেখ জামালকে হারিয়ে হারের বৃত্ত ভাঙতে চায় জসিমউদ্দিন জসির দল। এদিকে লিগে চরম দুরবস্থা শেখ রাসেলেরও। 9 ম্যাচে মাত্র 1টিতে জিতেছে তারা। প্রতিপক্ষ আরামবাগ শেষ ম্যাচে সকার ক্লাবকে 5-1 গোলে উড়িয়ে দিয়ে আছে দারুণ ছন্দে। তাদের হারানো যে সহজ হবে না তা ভালোই জানা আছে আতিকুর রহমান মিশুদের। তবুও ঢাকা পর্বে নিজেদের মেলে ধরার আশা শেখ রাসেলের। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা থাকছে। ভারতের পর এবার শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে 32-35 পয়েন্টে হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপ কাবাডিতে সেমিফাইনালের আশা প্রায় শেষ লাল সবুজের প্রতিনিধিদের।
আসছে ফিফা র্যাঙ্কিংয়ে বড় ধরনের পরিবর্তন আসছে। শীর্ষস্থানে আর্জেন্টিনা থাকলেও দ্বিতীয় স্থানে বেলজিয়ামকে হটিয়ে উঠে এসেছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। বিশ্বের জনপ্রিয় ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ESPN বৃহস্পতিবার এমন তথ্যই জানিয়েছে। ফিফার বর্তমান র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা শীর্ষে থাকলেও বিশ্বকাপ বাছাই পর্বে পরপর 2 ম্যাচে কোনো জয় না পাওয়ায় তাদের রেটিং পয়েন্ট কমে যাচ্ছে। আর টানা 2 ম্যাচের জয় পাওয়ায় এক ধাপ এগিয়ে 3-এ উঠতে যাচ্ছে ব্রাজিল। বেলজিয়াম 4-এ আর কলম্বিয়া নেমে যাবে 5-এ। চিলির ষষ্ঠ স্থান অপরিবর্তিত থাকলেও ফ্রান্স এক ধাপ এগিয়ে উঠতে যাচ্ছে 7ম স্থানে। আর পর্তুগাল এক ধাপ পিছিয়ে নেমে যাবে 8ম স্থানে। উরুগুয়ে 9ম স্থান ধরে রাখলেও এক ধাপ এগিয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন উঠে আসবে 10ম স্থানে। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন কাপের খবর। শেষ পর্যন্ত টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশের মেয়েদের। দুর্দান্ত খেলে ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারল না স্বাগতিক মেয়েরা। IHF ট্রফির ফাইনালে 48-29 গোলে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতের নারী হ্যান্ডবল দল। এর আগে পুরুষ বিভাগেও হতাশ করেছেন লাল সবুজের প্রতিনিধিরা। ভারতের ছেলেদের কাছে 46-25 গোলে হেরে রানার্স আপ হয়েছে বাংলাদেশের যুবারা। বাংলাদেশের জন্য ভারতকে বলা যায় একটা পাহাড় সমবাধা। এশিয়ার গণ্ডিতে দাপট দেখানো এই দেশটির কাছে বাংলাদেশের হ্যান্ডবল দলটি হোঁচট খেয়েছে বারবার। এবার ঘরের মাঠেও সেই হারের বৃত্ত থেকে বের হতে পারল না বাংলাদেশের হ্যান্ডবল। নারী পুরুষ 2 বিভাগেই এই ভারতের কাছে হেরে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হারালো বাংলাদেশ। দিনের শুরুতে পুরুষ বিভাগে ভারতের যুবাদের কাছে কোনোভাবেই পাত্তা পায়নি বাংলাদেশের যুবারা। শুরু থেকে স্বাগতিক সমর্থকরা হতাশ হয়েছে বারবার। ঘরের মাঠে 46-25 গোলের বিশাল ব্যবধানে হার মানল লাল সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধে 20-10 গোলে পিছিয়ে থাকে মেহেদী ইমরানরা। শক্তিমত্তায় ভারত এগিয়ে থাকলেও বাংলাদেশে খেলা হওয়ায় জয়ের স্বপ্ন দেখছিল সোহেল রবিউলরা। তবে স্বাগতিকদের এক রাশ হতাশায় ডুবিয়ে চ্যাম্পিয়ন হলো ভারতের যুবারা। দুর্দান্ত খেলতে থাকা নারী হ্যান্ডবল দলটিও পারল না শেষ পর্যন্ত জয় এনে দিতে। হাতছানি ছিল টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু সাবিনারাও হতাশ করল স্বাগতিক সমর্থকদের। 48-29 গোলের লজ্জার হার মানল লাল সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধে একেবারে গাছাড়াভাবে খেলতে থাকে শাহনাজ পারুলরা। সেই সুযোগে সফরকারীরা 26-7 গোলের ব্যবধান তৈরি করে প্রথমার্ধে। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের কিছুটা শুধরাতে চেষ্টা করে বাংলাদেশের মেয়েরা শেষ পর্যন্ত লিড ধরে রেখে চ্যাম্পিয়ন হলো ভারতের নারী হ্যান্ডবল দল। প্রথমার্ধে এলোমেলো খেলার জন্য এত বড় হার বাংলাদেশের, এমন মত কোচ কামরুল ইসলাম কিরণের। প্রতিবারই আমরা প্রথম হাফ খারাপ খেলছি। এটা হলো আমরা আমাদের স্ট্যামিনার জায়গাটাও একটা বড় ফ্যাক্টর, যে তখন একটা স্পিডের বিষয়গুলো আছে। কিন্তু সেকেন্ড হাফে গিয়ে আমরা আরেকটু চেষ্টা করি যে ওরা যে মাত্রায় যে খেলাগুলো খেলছে ওটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়। জয়ের একেবারে কাছাকাছি এসেও শিরোপা উঁচিয়ে ধরা হলো না বাংলাদেশের। তবে সংশ্লিষ্টরা মনে করছেন ভুলগুলো শুধরে এগিয়ে যেতে পারলে দক্ষিণ এশিয়ার হ্যান্ডবলে একদিন রাজত্ব করবে বাংলাদেশ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ কাবাডির খবর। সেমিফাইনালের আশা প্রায় শেষ হয়ে গেল বাংলাদেশের। শ্বাসরুদ্ধকর ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে 32-35 পয়েন্টে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের। পুল এতে এর আগের ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে জিতলেও ভারতের কাছে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। ভারতের আহমেদাবাদে ম্যাচের শুরুতেই ছিল বাংলাদেশের আধিপত্য। প্রথমার্ধের শুরুতেই কোরিয়ার কোর্টে মুহুর্মুহু আক্রমণ হানে বাংলাদেশের রেইডাররা। সুবাদে একটি লোনা সহ বোনাস পয়েন্টও পায় তারা। দক্ষিণ কোরিয়া অল আউট হওয়ায় আরদুজ্জামানের দল বোনাস পয়েন্ট পেলেও তা ধরে রাখতে পারেনি। উল্টো বাংলাদেশকে চেপে ধরে একটি লোনা পয়েন্ট সহ ম্যাচের সমতা আনে কোরিয়া। তাই প্রথমার্ধ শেষে 15 পয়েন্ট নিয়ে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি ডু অর ডাই রেড পয়েন্ট হারায় বাংলাদেশ। সেই সাথে বোনাস পয়েন্টের খাতায়ও বাংলাদেশ যোগ করতে পারেনি কোনো পয়েন্ট। ট্যাকেলেও তুহিন আরদুজ্জামানরা পয়েন্ট হারালে ম্যাচের 2 মিনিট বাকি থাকতে অল আউট হয়ে দক্ষিণ কোরিয়াকে লোনা উপহার দিলে হার নিশ্চিত হয় সুবিমলের শিষ্যদের। পটুয়াখালীতে দীর্ঘদিন পর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে জমকালো নৌকা বাইচ। বৃষ্টি উপেক্ষা করে এই বাইচ দেখতে নদীর দুপাড়ে ভিড় করেন প্রায় 50,000 দর্শক। পুরো শহর রূপ নেয় উৎসবের নগরীতে। অনেকদিন পর এই আয়োজন দেখে আনন্দে মেতে ওঠেন দর্শকরা। প্রতি বছর এমন আয়োজনের অনুরোধ জানান তারা। সুজন দামের ছবি ও মনির হোসেনের তথ্য নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। চারদিকে দেবী দুর্গার বিদায়ের করুণ সুর। দুর্গদিনাশিনী দুর্গার বিদায়ে প্রকৃতিতেও যেন বিষাদের সুর। সকাল থেকে শরতের আকাশ ছেয়ে গেছে কালো মেঘে। এরই মাঝে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দীর্ঘদিন পর লোহালিয়া নদীতে আয়োজন করা হয় জমকালো নৌকা বাইচের।
চারদিকে বৃষ্টি, তবে তাতে কি? এমন দিনে মন কি থাকে ঘরে? ছোট কিংবা বৃদ্ধ, বয়সের ভেদাভেদ ভুলে সবাই জড়ো হন নদীর পাড়ে। লোহালিয়া নদীর লঞ্চঘাট থেকে লাউকাঠি নদীর ডোনবান পর্যন্ত 3 কিলোমিটার এলাকা জুড়ে ভিড় করেন দর্শকরা। গ্রাম বাংলার সাদামাটা জীবনে এ নৌকাবাইজ ফিরিয়ে এনেছে প্রাণের স্পন্দন। ছলাৎ ছলাৎ শব্দে সুন্দরীরা মাঝি লগি বৈঠা নিয়ে লড়াইয়ে নেমে পড়ে। ঢাক ঢোল কাঁসার প্লেট বাজিয়ে হৈ হৈ মধুর শব্দ করে সবাই ছোটে নিজ নিজ নৌকা নিয়ে, আর সে আনন্দের রেশ ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে। নানা রঙের পোশাক আর বাহারি নৌকার এ বাইচ দেখে বাঁধ ভাঙা আনন্দে মেতে ওঠেন দর্শকরা। প্রত্যেক বছরই হয়েছে, কিন্তু আমি দেখি নেই, আসি নেই দেখতে, কিন্তু এবছর আমি আসছি, আসা দেখে আমার খুব ভালো লাগছে। সকল ধর্মীয় অনুষ্ঠানগুলোতে এই ধরনের অনুষ্ঠান কৃষ্টি কালচারগুলো চালু রাখার জন্য বিনীতভাবে আমরা অনুরোধ রাখছি। সবাইকে ছাড়িয়ে সব বাধা পেরিয়ে প্রথম হন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার দীনেশ তালুকদার। কোটালীপাড়া থেকে এসেছি, আপনাদের পুরস্কার পেয়ে আমাদের খুব আনন্দ লাগছে এবং আনন্দ দিয়েছি। সবার সহযোগিতা পেলে প্রতি বছর জাঁকজমকপূর্ণভাবে এ আয়োজন করা হবে বলে জানান মেয়র। আগামীতে প্রতি বছরই এই নৌকাবাইজ পটুয়াখালীতে অনুষ্ঠিত হবে, আরো জাঁকজমকপূর্ণভাবে আমরা অনুষ্ঠিত করব। নৌকাবাইজ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। সময় সংবাদ, পটুয়াখালী। এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরায়ও অনুষ্ঠিত হয়ে গেল আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা। আর এই আয়োজন উপভোগ করতে জেলা ও আশপাশের এলাকা থেকে নদীর দুধারে ভিড় করেন হাজারো মানুষ। মাগুরার প্রতিনিধি বিশ্বজিৎ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বুধবার বিকেলে ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা দেখতে নারী, পুরুষ ও শিশু সহ হাজারো মানুষের ঢল নামে মাগুরার কুমারখালী নদীর দুপাশে। কাঁসা আর ঢোলের তালে তালে এগিয়ে চলে প্রতিযোগীদের নৌকা। টঙ্গাখালীর ব্রিজ থেকে শুরু হয় যাত্রা এবং তা দীর্ঘ 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেষ হয় মালন্দ পঞ্চবটি শ্মশানঘাটে। জেলার বিভিন্ন এলাকা ছাড়াও নৌকাবাইজ দেখতে আসেন পাশের ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, রাজবাড়ী ও ফরিদপুরের দর্শনার্থীরা। ছোটবেলা পদ্মায় অনেক দেখেছি, বাবার বাড়ির দেশে আর শ্বশুর বাড়ির দেশে কিছুদিন আগে দেখেছি, আর আজকে দেখতেছি, তা দেখে ভালো লাগতেছে বলে নদীর ধারে দাঁড়াই আছি। আমি এর আগে কখনোই নৌকাবাজ দেখিনি, প্রথম আসছি এবং অনেক সুন্দর লাগছে, অনেক মজা হয়েছে। এরকম নৌকাবাজ যদি মাঝে মাঝে হয় আমাদের খুব ভালো লাগে এবং আমরা এনজয় করতে পারি। আগে ছিল, মাঝখানে কিছুদিন ছিল না, যার কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছিল। এখন যদি নতুন করে সৃষ্টি হয় তাহলে নৌকাবাজে আমাদের বিনোদনের একটা নতুন পথ এসে দাঁড়াবে। মূলত গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানিয়েছেন আয়োজক। এই নৌকাবাইজটা একটা পুরনো ঐতিহ্য, এই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আমি এই নৌকাবাইজ আয়োজন করেছি, যাতে ভবিষ্যতে আরো বেশির মাধ্যমে আমি মানুষের উৎসাহিত করতে পারি। প্রতিযোগিতায় মোট 6টি নৌকাও অংশ নেয়। এর মধ্যে রাজবাড়ীর করিম মণ্ডলের দল প্রথম, শালিখার ধীরেন বিশ্বাসের দল দ্বিতীয় এবং আরপাড়ার অমিতের দল তৃতীয় স্থান দখল করে। সময় সংবাদ, মাগুরা। নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন কায়রন পোলার্ড ও দীনেশ রামদিন। ক্যারিবীয়রা ছাড়াও জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা খেলবে এই সিরিজে। ক্যারিবিয়ান ক্রিকেটের প্রধান নির্বাচক কোর্টনি ব্রাউন 2 ক্রিকেটারকে ইমেইলের মাধ্যমে জানিয়েছেন এমনটি। যদিও এখনো দল ঘোষণা হয়নি, তার আগেই এই সিদ্ধান্ত তাদের জানিয়ে দেন নির্বাচক। সংযুক্ত আরব আমিরাতে চলমান সিরিজে খুব একটা ভালো করতে পারেননি এ দুজন। ওয়েস্ট ইন্ডিজ 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয় পাকিস্তানের বিপক্ষে। পোলার্ড 3 ম্যাচে 14 গড়ে করেন মাত্র 42 রান। 3 ম্যাচে 12 ওভার বল করে উইকেট নেন মাত্র 1টি। রামদিন 3 ম্যাচে 79 রান করেন। এর আগেও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে নির্বাচক ব্রাউন রামদিনকে বাদ দেওয়ার কথা আগেই জানিয়ে দেন। সেবার রামদিন টুইটারে ঘোষণা দেন তার বাদ পড়ার কথা। পোলার্ড গেল বছরের নভেম্বরে হাঁটুর ইনজুরি থেকে ফেরার পর আর নিজের বিধ্বংসী ব্যাটিং প্রদর্শনী দেখাতে পারেননি। 2017 সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের চেয়ারম্যান পদে থাকতে অপারগতা জানিয়েছেন রড মার্শ। এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়াকেও অবহিত করেছেন এই প্রধান নির্বাচক। 2011 সালে তৎকালীন নির্বাচক প্যানেল চেয়ারম্যান জন ইনভেরারিটির অধীনে নির্বাচক হিসেবে নিয়োগ পান তিনি। 2014 সালে ইনভেরারিটি মারা যাওয়ার পর চেয়ারম্যান পদে বসেন মার্শ। তার প্যানেলে নির্বাচিত স্কোয়াড 2015 আইসিসি বিশ্বকাপ জয় করার পাশাপাশি এবছরের শুরুতে টেস্ট র্যাঙ্কিংয়ের 1 নম্বরে উঠে আসে। তবে 2014-তে পাকিস্তানের বিপক্ষে দুবাইতে 2-0-তে টেস্ট সিরিজ, গত বছর ইংল্যান্ডের কাছে অ্যাশেজ হার এবং এবছর শ্রীলঙ্কার কাছে 3-0-তে সিরিজ হার ছিল এই প্যানেলের ব্যর্থতার প্রতিচ্ছবি।
তার উপর এই মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 5-0 ওয়ানডে সিরিজ হারে অজিদের এই ফরম্যাটে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান অল্পের জন্য রক্ষা পায়। আর এই কারণেই মার্শ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে বিবেচনায় থাকলেও শারীরিক অসুস্থতার কারণে ভারত জাতীয় ক্রিকেট দলে ফেরা হলো না সুরেশ রায়নার। তবে তার বদলে কাকে নেওয়া হতে পারে দলে তার জানায়নি বিসিসিআই। 16 অক্টোবর ধর্মশালায় শুরু হবে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ। সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের প্রথম 3টির জন্য দল নির্বাচনে রায়নাকে বিবেচনায় রেখেছিল, কিন্তু মধ্যপ্রদেশের হয়ে খেলার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। এখনও ফিট না হয় ভারত দলে ফেরাটা দীর্ঘ হলো রায়নার। গেল বছরের অক্টোবরে ভারতের হয়ে শেষ ওয়ানডে খেলেন তিনি। মাঝে এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি20তে নামের প্রতি সুবিচার করতে না পারায় বাদ পড়েন ভারত দল থেকে। এরপর অস্ট্রেলিয়া সফর ছাড়াও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ মিস করেন সুরেশ রায়না। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। একই সাথে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্পিনার ইমরান তাহিরকে ম্যাচ ফির 30% জরিমানা করা হয়েছে। বুধবার কেপটাউনে সিরিজের শেষ ওয়ানডেতে ডেভিড ওয়ার্নারের সাথে বেশ কয়েকবার তর্কাতর্কি হয় ইমরান তাহিরের। এ সময় মাঠে থাকা আম্পায়ারের নির্দেশনাও মানেননি তিনি। ফলে সেপ্টেম্বরে প্রণীত আইসিসির আইন অনুসারে ইমরান তাহিরের ঝুলিতে যোগ হয়েছে 2টি ডিমেরিট পয়েন্ট। আগামী 2 বছরের মধ্যে যদি আরও 2টি পয়েন্ট যোগ হয়, মোট 4টি ডিমেরিট পয়েন্ট হয়, সেক্ষেত্রে এই স্পিনার পাবেন 2টি সাসপেনশন পয়েন্ট। এর ফলে পরবর্তী একটি টেস্ট অথবা 2টি ওয়ানডে কিংবা 2টি টি20 থেকে বাদ পড়বেন তাহির। এছাড়া স্লো ওভার রেটের কারণে দক্ষিণ আফ্রিকা একাদশের সব খেলোয়াড়দের ম্যাচ ফির 10% কেটে নেওয়া হয়েছে, আর অধিনায়ক ফাফ ডু প্লেসিসের কাটা হয়েছে 20%। একতাই শান্তি এই স্লোগানে রোমের অলিম্পিক স্টেডিয়ামে হয়ে গেল শান্তির জন্য ফুটবল শিরোনামে এক প্রীতি ম্যাচ, যেখানে স্প্যানিশ লা লিগা একাদশ এবং বিশ্ব একাদশের সাবেক সেরাদের মধ্যকার এ ম্যাচে 4-3 গোলে জয়লাভ করে রোনালদিনহোর লা লিগা একাদশ। প্রীতি ম্যাচে উপস্থিত ছিলেন পোপ ফ্রান্সিস। লা লিগার সাবেকদের পক্ষে সানচেজ, আবিদাল, ডেভিস ছাড়াও ছিলেন হার্নান ক্রেসপো। অন্যদিকে বিশ্ব একাদশের সাবেকদের পক্ষে ম্যারাডোনা, কাফু, ক্যান্ডেলা ছাড়াও ছিলেন লোকাল বয় ফ্রান্সিসকো টট্টি। দুদলের কোচের দায়িত্ব পালন করেন সাবেক ইংলিশ ম্যানেজার ফেবিও ক্যাপেলো। ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত ছিল প্রায় 30,000 দর্শক। এদিকে প্রীতি ম্যাচ থেকে প্রাপ্ত সকল অর্থ সিরিয়ার উদ্বাস্তু শিশুদের সেবায় খরচ করা হবে। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। টেস্ট সিরিজের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে শুক্রবার ইংল্যান্ড একাদশের বিপক্ষে মাঠে নামবে বিসিবি একাদশ। আইসিসির ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে 9 নম্বরে মাশরাফি। শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের 4র্থ রাউন্ড। কক্সবাজারে ঢাকা মেট্রোর মুখোমুখি হবে ঢাকা বিভাগ, বরিশালের প্রতিপক্ষ খুলনা। ফুটবলকে বাঁচাতে তৃণমূল পর্যায়ে কাজ করার পরামর্শ টম সেন্টফিটের। ফুটবলের পাইপলাইন তৈরিতে ক্লাবগুলোকে এগিয়ে আসার অনুরোধ। বাফুফে চাইলে আবারও আসতে চান বাংলাদেশে। 13 দিন বিরতি দিয়ে ঢাকায় মাঠে গড়াচ্ছে বিপিএল। শেখ জামালের মুখোমুখি হবে মোহামেডান, আরামবাগের প্রতিপক্ষ শেখ রাসেল। এবং আইএইচএফ ট্রফিতে আশা জাগিয়েও স্বপ্নভঙ্গ বাংলাদেশ হ্যান্ডবল দলের। পুরুষদের ফাইনালে ভারতের কাছে 46-25 গোলে হেরেছে যুবারা, 48-29 গোলে হার নারীদের। দর্শক, এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।